হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও তো কে কেমন আছো। অনেকদিন পর দেখা মনে হচ্ছে না? এর মধ্যে তোমাদের বেশ লম্বা একটা ছুটি গেল, এরপরে শিক্ষতে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু যেভাবে হোক আমার সাথে তোমাদের মনে হয় ক্লাসটা এর মধ্যে হয়নি। তো যাই হোক, মনে হলো যেহেতু আমার প্রাণ প্রিয় ক্লাস 9-এর বাচ্চা কাচ্চার সাথে অনেকদিন দেখা হচ্ছে না, সো আজকে একটু দেখা করা উচিত। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুকি। তো তার আগে বলো, আহ কেমন আছো সব মিলে সবাই? এটা একটু কাইন্ডলি বলো। অনেকদিন একটু খোঁজ খবর নেই না তোমাদের, আগে একটু খোঁজ খবর নিয়ে নি। বলো সব মিলে কি অবস্থা? এই যে ভালোই আছো বোঝা যাচ্ছে। একজন বলছে বিরোচন কি। আচ্ছা, বিরোচন কি এটা নিয়ে পরে কথা বলা যাবে। বিরোচন নিয়ে কি, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। তো যতটুকু জানা যাচ্ছে তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এটা একটু আমাকে বলো তো। মানে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছো তোমরা, যে তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে? এক্স্যাক্টলি না, আমি জানি তোমরা এক্স্যাক্টলি জানো না, তারপরেও যতটুকু জানো আর কি। অনেক এক্স্যাক্টলি বাংলাদেশে অনেক স্কুল কলেজে আছে পরীক্ষার একদিন আগেও পরীক্ষার ডেট চেঞ্জ করে। ঠিক আছে। আহ, এই যে কেউ বলছে নভেম্বরের 20 তারিখ, কেউ নভেম্বরের 27। মানে এক কথা যদি বলি নভেম্বরের শেষের দিকে, তাই তো? ওকে, তো আমি বুঝতে পেরেছি নভেম্বরের শেষের দিকে যেহেতু। তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কিন্তু আসলে ভাই হাতে যে খুব বেশি দিন সময় আছে তা কিন্তু না, তাই না? তো আমরা শিখতে যেভাবে পড়াই তোমাদেরকে, দেখবা যে আমাদের এর আগেই শেষ হয়ে গেছে। এবং প্রয়োজন হলে বা সেরকম সুযোগ হলে আমরা হয়তো দুই একটা তোমাদের এক্সট্রা ক্লাসও নিতেও পারি। সেটা যদিও এখনো বলতে পারছি না আমি এক্স্যাক্টলি, কিন্তু আহ, তুমি যেহেতু তোমাকে বার্ষিক পরীক্ষা দিতেই হচ্ছে, যেহেতু বার্ষিক পরীক্ষা তোমাকে দিতে হবে, তো বার্ষিক পরীক্ষা জন্য যেহেতু হাতের সময় অনেক কম আছে, আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই 1-1.5 মাস সময় যেটুকু আছে, সারা বছর যা করেছো কোনো সমস্যা নাই। এখন এই একটা 1.5 মাস, এই 1-1.5 মাস একটু কষ্ট করে পড়াশোনা করো। এবং দেখো তোমাদের ক্লাস 9-এ কিন্তু একটু সিলেবাসের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মোটামুটি ভাবে আমি যদি বলি সিলেবাস আছে। এবং এই সিলেবাসে যে আহ, মানে আমি এটাকে কি বলবো, খুব বড় সিলেবাস তা কিন্তু না। খেয়াল করে দেখবা যে মোটামুটি সিলেবাস কিন্তু তোমার মানে নিয়ন্ত্রণের মধ্যেই আছে, তোমার আয়ত্তের মধ্যে আছে। বিষয়টি এমন না যে আসলে পারা যাবে না আর কি। তো যাই হোক, চলো তাহলে আমরা আস্তে আস্তে আহ, পড়াশোনা শুরু করি। সাইমন বলছে মুখস্থ হয় না। ভাই মুখস্থ করার দরকার নাই। তোমরা ইতোমধ্যে যখন আমি ব্যাকরণ ক্লাস তোমাদেরকে নিতাম, তোমরা বারবার বারবার জিজ্ঞাসা করতে যে স্যার প্রবন্ধ কয় পেজ লিখবো, তারপরে কি ভাব সম্প্রসারণ কয় পেজ লিখবো, প্রতিবেদন কিভাবে লিখতে হবে, এগুলো নিয়ে হচ্ছে তোমরা বারবার 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 একাধিকবার ক্লাসে অনেকেই প্রশ্ন করেছো আমার কাছে। তো আজকে থেকে এই যে বিরোচনের আমরা 2টা ক্লাস করব, এই 2টা ক্লাস আশা করব যে তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাস 2টা করবা। আর যারা এই মুহূর্তে ক্লাস করছো না, আমি রিকোয়েস্ট করবো তোমরা পরবর্তীতে ক্লাসটা রেকর্ডিং একটু দেখে নিবা। এর ফলে যেটা হবে, আমি এই বিরোচন অংশে আমি একেবারে টু দা পয়েন্টে বুঝিয়ে দিব, আমি দেখিয়ে দিব যে আসলে কি বলা যায়, একটা প্রশ্ন কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, একটা প্রশ্নে কিভাবে সর্বোচ্চ নাম্বার পাওয়া যেতে পারে, একটা প্রশ্ন কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
এই সার্বিক বিষয়গুলো নিয়েই হচ্ছে আমি এই বিরোচন পর্বে তোমাদের সাথে কথা বলবো। তো আমি জানি বিরোচন শব্দটা তোমরা অনেকেই হয়তো প্রথমবারের মতো শুনছো, কিন্তু আসলে বিরোচন শব্দটা প্রথমবার তুমি শুনলেও আসলে বিরোচন বলতে এইগুলোই বোঝায়, অর্থাৎ যেটাকে আমরা বলি লিখিত অংশ। তো বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের দিকে তাকিয়ে দেখো, তোমার কিন্তু রয়েছে অনুচ্ছেদ, সারাংশ বা সারমর্ম, চিঠিপত্র রয়েছে, তারপরে কি রয়েছে, প্রবন্ধ রয়েছে, ভাব সম্প্রসারণ রয়েছে। এই সব কিছু মিলাই হচ্ছে বিরোচন। সেলিম হোসেন নামে একজন এখন একটু আগেও জিজ্ঞাসা করলে যে বিরোচন কি। এবার কি সেলিম তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি বিরোচন বলতে কি বোঝায়? সো এক কথায় যদি আমি বলি ভাই, বিরোচন হচ্ছে মানে লিখিত যে পার্ট, অর্থাৎ রিটেন পার্টকে আমরা ব্যাকরণের ভাষায় বা আমরা ব্যাকরণিক ভাবে বলতে পারি বিরোচন। তো এই বিরোচনের মধ্যে তোমরা জানো যে বেশ কিছু পার্ট রয়েছে তোমাদের এসএসসির জন্য। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ঘুরে ফিরে এই তিনটা জায়গা নিয়ে কাজ করব আজকের ক্লাসে। অর্থাৎ আমরা আজকে অনুচ্ছেদ নিয়ে একটু কথা বলবো, সারাংশ সারমর্ম নিয়ে কথা বলবো এবং চিঠিপত্র নিয়ে কথা বলবো। যদিও টপিকগুলো অনেক সহজ, তোমরা জানো, আমিও জানি টপিকগুলো অ্যাকচুয়ালি অনেক সহজ, কিন্তু এটা ঠিক যে এই টপিকেও কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কাঙ্ক্ষিত নাম্বার কিন্তু পাই না। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে তোমার তুমি শুধু ব্যাকরণ নিয়ে চিন্তা ভাবনা করো, কিন্তু পরীক্ষায় কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে এমসিকিউ মাত্র 30, ঠিক না? অর্থাৎ এমসিকিউ থেকে প্রশ্ন আসছে 30, আর তোমার 70 মার্কস কিন্তু তোমার এই রিটেন বা বিরোচন। তো রিটেন বা বিরোচন যেহেতু 70% মার্কস এখানে রয়েছে, সো আই থিঙ্ক ইউ শুড থিঙ্ক ওভার ইট। অর্থাৎ আমরা ধরেই নিই আরে যা লিখবো এতেই হয়ে যাবে, ওই লিখে আসলে মনে হয় টিচার নাম্বার দিয়ে দিবে। আসলে কথাটা পুরোপুরি ঠিক না। হ্যাঁ, এটা ঠিক যে তুমি লিখে আসলেই নাম্বার পাবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আহ কেউ পাবে মনে করো কথার কথা সারাংশ লিখে 10-এ 10, আর তুমি পাবা 6 বা 7। এই পার্থক্যটা এখানেই হবে। তুমি যে নাম্বার পাবা না আমি কিন্তু একবারও বলছি না। তো এই লিখিত অংশে বা রিটেন পার্টে যে 70 মার্কস রয়েছে, এই 70 মার্কস নিয়ে হচ্ছে আমরা আগামী 2-একটা ক্লাস কথা বলবো। এবং আজকের ক্লাস হচ্ছে আমরা অনুচ্ছেদ এবং সারাংশ সারমর্ম এবং চিঠিপত্র নিয়ে কথা বলবো। তো চলো তাহলে আমরা শুরু করছি যে অনুচ্ছেদ। এখন তোমরা খেয়াল করে দেখেছো যে আমি প্রত্যেকটা ক্লাসের আগে কি করি, আমি প্রত্যেকটা ক্লাসের আগে তোমাদের কিন্তু একটা নমুনা প্রশ্ন দেখাই। কেননা আমি জানি তোমরা এই মুহূর্তে ক্লাসে অনেকেই উপস্থিত আছো, তোমরা এখনো পর্যন্ত জানো না যে অনুচ্ছেদ থেকে আসলে কোন ধাঁচের প্রশ্ন হয়। তোমরা এখনো জানো না যে আসলে কি বলবো, প্রতিবেদন থেকে কোন ধাঁচের প্রশ্ন হয়। যারা জানো স্যালুট, কিন্তু যারা জানো না তাদের জন্য ক্লাসের শুরুতেই আমি একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নমুনা প্রশ্নে খেয়াল করে দেখো, এই যে অনুচ্ছেদ থেকে সাধারণত এইরকম প্রশ্নই হয়ে থাকে। অনুচ্ছেদের ইংরেজি হচ্ছে প্যারাগ্রাফ। তো ইংরেজিতে তুমি যেমন ভাই প্যারাগ্রাফ লেখো, বাংলায় ঠিক সেটাই অনুচ্ছেদ, এর বাইরে কিছু না। আমি কি বোঝাতে পারছি? তো বাংলায় অনুচ্ছেদ যা, ইংরেজিতে প্যারাগ্রাফ তাই। ইংরেজিতে কি হয়, 2টা প্যারাগ্রাফ আসে, একটা লিখতে হয়। খেয়াল করে দেখো বাংলাও কিন্তু 2টা অনুচ্ছেদ আসছে, এখান থেকে তোমাকে লিখতে হবে কয়টা? এখান থেকে তোমাকে লিখতে হবে একটা। আশা করছি কথাটা বুঝতে পেরেছো।
ওকে, আমার মনে হয় কথা শোনা যাচ্ছে। একটু কথা মনে হয় কেটে কেটে যাচ্ছিল, এটা একটু ক্লিয়ার করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখো, ইংরেজিতে তুমি প্যারাগ্রাফ যদি লিখতে পারো তাহলে বাংলায়ও কিন্তু আসলে তুমি অনুচ্ছেদ লিখতে পারবা। এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই। এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আসলে অনুচ্ছেদ থেকে, থ্যাংক ইউ ভাই, কষ্ট দিলাম, অনুচ্ছেদ থেকে আসলে কেমন ধাঁচের প্রশ্ন আসা উচিত এবং কেমন মানের প্রশ্ন আসে। অনুচ্ছেদটা কি আগে সেখানে যাই। অনুচ্ছেদ ভাই, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমি একটু কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, তোমাদের অনেক কমেন্ট দেখলাম, আপাতত কিছুক্ষণ অফ রাখি। ওকে, সো কমেন্ট বক্সটা অফ করে রাখলাম। প্রথম কথা হচ্ছে, তোমাদের অনেক ধরনের কনফিউশন থাকে এই অনুচ্ছেদগুলো নিয়ে, বা লিখিত অংশ নিয়ে অনেক কনফিউশন থাকে। তোমাদের একটা কমন কনফিউশন হচ্ছে যে ভাইয়া, অনুচ্ছেদ আমরা কয় পেজ লিখব, এটা তোমাদের অনেকের একটা বড় কনফিউশন থাকে। সো এই অনুচ্ছেদ কয় পেজ লিখবো ভাই, এইটা এই ধরনের প্রশ্ন থেকে এখন থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। আজকের পর থেকে মনে রাখবা, লিখিত অংশের যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি সবসময় গুরুত্ব দিবা হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে, কোয়ান্টিটি কোনো ব্যাপার না। অর্থাৎ তুমি কয় পেজ লিখছো এইটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি কত ভালোভাবে লিখছো। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনুচ্ছেদের ক্ষেত্রে 20 থেকে 25 লাইন যথেষ্ট সর্বোচ্চ। এখানে আমি লিখেছি 10 থেকে 15 লাইন, তোমাদের জন্য আমি এটা বাড়িয়ে মনে করো যে 20 থেকে 25 লাইন করে দিলাম। তো 20 থেকে 25 লাইন তুমি যদি লিখতে চাও, অর্থাৎ 20 থেকে 25টা বাক্যে তুমি যদি একটি অনুচ্ছেদ লিখতে যাও, আমার মনে হয় এই যে এক পাতা আর পরবর্তী পাতার অর্ধেক পাতা, অর্থাৎ 1 থেকে 1.5 পাতা, অর্থাৎ সর্বোচ্চ 2 পাতা লিখলেই তুমি যদি ভালোভাবে লেখো, এই অনুচ্ছেদে তুমি 10-এ 10ও পেতে পারো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, অনুচ্ছেদ 3 পেজ 4 পেজ লিখতে হবে, এই নাটক থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি এখন আমাকে বলতে পারো যে ভাইয়া আমাদের স্কুলে তো এত কম লিখলে নাম্বার দেয় না। আমি কথা দিচ্ছি, স্কুলে তুমি হয়তো কম বেশি মার্কস পেতে পারো, কিন্তু বোর্ড পরীক্ষায় তুমি অবশ্যই অবশ্যই অনেক ভালো নাম্বার পাবা। তোমরা এখন যথেষ্ট ম্যাচিউরড হয়েছো, তোমরা জানো যে আসলে স্কুলগুলোতে বিভিন্ন কারণে নাম্বার কম বেশি করে। তো আমরা ওই কারণে আজকে যাচ্ছি না, আমরা শুধু যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা 20 থেকে 25 লাইনের বেশি অনুচ্ছেদ আমাদের লেখার প্রয়োজন নাই। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। ওকে ওকে, তাসনিমুল বলছে আজকে বাংলাদেশের খেলা আছে। আরে ভাই, কমেন্ট বক্সটা অফ হচ্ছে না এখানে। তো বাংলাদেশের খেলা নিয়ে ভাই বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে কি বলা যায়, কথা বললে অনেক কথাই বলা যাবে, তবে বিগত কয়েকদিন বাংলাদেশের খেলা নিয়ে আমি খুব বিরক্ত হয়ে আছি, এই জন্য ভাই বেশি কথা আর এটা নিয়ে না বলি। তো তারপরেও বাংলাদেশ যাই খেলুক, দিন শেষে আমি বাংলাদেশের সাপোর্টার, এবং খেলা যতই ভালো খেলুক খারাপ খেলুক আমি বাংলাদেশকে সাপোর্ট করি, এবং আমরা সবাই দেশকে সাপোর্ট করব, ঠিক আছে? তো অনুচ্ছেদ নিয়ে যেটা বলছিলাম যে 20 থেকে 25 লাইনের বেশি লেখা লাগে না। তোমার কাজ হবে হচ্ছে তুমি সবসময় চেষ্টা করবে অনুচ্ছেদের মধ্যে একেবারেই এক্সট্রা কিছু লেখার তোমার প্রয়োজন নেই, অতিরিক্ত কিছুই তুমি লিখতে যাবা না। মনে করো একটা অনুচ্ছেদ এসেছে কথার কথা বই মেলা, তো তুমি চেষ্টা করবা ওই বই মেলা সম্পর্কিত অনেক কিছু তুমি চাইলে লিখতে পারো, এবং আমি জানি যে তোমাকে যদি এখন বলা হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বই মেলা নিয়ে লিখতে, তুমি লিখতে পারো।
কিন্তু ভাই এত লেখার তো প্রয়োজন নাই, এত লেখার প্রয়োজন নাই। তুমি বইমেলা সম্পর্কিত বেসিক জিনিসগুলো, মূল জিনিসগুলো টু দা পয়েন্টে তুমি অনুচ্ছেদের মধ্যে লেখার চেষ্টা করবে, এবং তুমি অনুচ্ছেদে ভাই সবসময় চেষ্টা করবা যদি পারা যায় একটু ইনফরমেটিভ লেখার চেষ্টা করবা। ইনফরমেটিভ লেখা বলতে কি বোঝায়? তথ্যমূলক লেখা, অর্থাৎ লেখাটা যেন তথ্যবহুল হয়। এই যেমন আমি বইমেলার কথা বলছিলাম, মনে করো সবাই ঢালাও ভাবে লিখে যাবে একরকম, তুমি যদি লেখার মধ্যে একটু লেখো যে বাংলাদেশের প্রথম বইমেলা শুরু হয়েছিল এত সালে, এইখানে শুরু হয়েছিল, তারপর থেকে সময়ের পরিক্রমে আস্তে আস্তে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তারপরে তুমি যদি বলো যে পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা হয় এখানে ওখানে, এটা একটু বলে রাখি, পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা হয় কিন্তু জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহরে। বুঝতে পেরেছ? তো দেখো, আমি যে একটা তথ্য দিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা অনুষ্ঠিত হয় জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহরে, এই তথ্যটা কথার কথা তুমি যদি তোমার অনুচ্ছেদের লেখার মধ্যে লেখো, এবং অনারেবল টিচার যিনি তোমার খাতাটা দেখবেন, আমার বিশ্বাস যে তোমার নাম্বার এতে আরো বেড়ে যাবে, এতে কমবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, অনুচ্ছেদের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবা যতটা টু দা পয়েন্টে লেখা যায়, অর্থাৎ সুনির্দিষ্ট একটু ভাবের অবতারণা থাকবে, টু দা পয়েন্টে এক্সাক্ট, অতিরিক্ত আজে বাজে জিনিস কিছু লেখার দরকার নেই, টু দা পয়েন্টে 20 থেকে 25 লাইন লিখবা, এবং যতদূর পারা যায় একটু তথ্যবহুল লেখার চেষ্টা করবা। ঠিক আছে? এবং লেখার শেষে একটা চেষ্টা করবা, একেবারে লেখার শেষে একটা উপসংহার ধরনের কিছু লেখা। অর্থাৎ আমি যদি বলি শুরুতে, একেবারে শুরুতে মূল বক্তব্যটা 1-2 লাইনে লিখে নিলে, মূল বক্তব্য 2-1 লাইনে লিখলে, যেমন বইমেলা বলতে কি বুঝায়, এটা মনে করো যে একেবারে কথার কথা অনুচ্ছেদের শুরুতে তুমি লিখে ফেলে 1-2 লাইন লিখলে, লেখার পরে তুমি তোমার মতো বক্তব্য শুরু করলে, এবং শেষে কি করবে? শেষে যে কাজটা আমরা করব, একটু মানে শেষে মন্তব্য সুলভ 2টা কথা একটু লিখবো আর কি। শেষে মন্তব্য সুলভ বাক্য 1টা বা 2টা লিখলাম। মনে করো আমি বইমেলা নিয়ে কথা বলছিলাম, আমি বইমেলা নিয়ে অনেক কথা বললাম, বলার পরে একেবারে শেষ বাক্যে এসে লিখলাম যে আমাদের সবার বই পড়ার অভ্যাস করা উচিত, এবং এই বই পড়ার অভ্যাসের পিছনে বইমেলার আসলে অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছর আমাদের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যে বইমেলা হয় সেখানে সবার অংশগ্রহণ করা উচিত। শেষ। তার মানে অনুচ্ছেদে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শেষের দিকে একটা ফিনিশিং, 1টা বা 2টা লাইন যেন থাকে, এবং শুরুতে একেবারে মেইন যে বক্তব্যটা, তুমি কি বলতে চাচ্ছ, এই অনুচ্ছেদটা কি বলতে চাচ্ছ তুমি সেটা লিখ। মনে করো যে একটা অনুচ্ছেদ এসেছে বাংলাদেশের বিজয় দিবস, তাহলে বিজয় দিবস বলতে আমরা কোনটা বোঝাচ্ছি এটা প্রথমে লিখবা, এবং শেষের দিক যেও 2-1টা কথা বিজয় দিবস নিয়ে লিখবা। মনে করো যে পরীক্ষায় তোমাদের সময় প্রশ্ন আসলো যে জুলাই গণ অভ্যুত্থান, তো জুলাই গণ অভ্যুত্থান বলতে আমরা কি বোঝাচ্ছি, কেন এটাকে অভ্যুত্থান বলা হচ্ছে, এটা নিয়ে তুমি লিখলে প্রথমে 2-1 লাইন, তারপরে শেষের দিকে এসে আবার তুমি মন্তব্য সুলভ বা একেবারে উপসংহার জাতীয় 2-1টা কথা একটু লিখে দিবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? তো সোজা কথা ভাই, এত কথার কিছু নাই। অনুচ্ছেদ আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক সহজ একটা টপিক। এখানে নতুন করে পড়ার কিছু নাই, নতুন করে বোঝার কিছু নাই। তুমি অল্প কথায় লিখবা, 20 থেকে 25 লাইনে লেখো, এর বেশি লেখার দরকার নেই। 1.5 থেকে 2 পাতায় লেখো, এর বেশি লেখার দরকার নাই। আর সবসময় একটা কাজ করবে, যে কথাটা আমার এখনো বলা হয়নি, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই শিরোনাম লিখতে হবে। অনেক স্টুডেন্টের আমি দেখেছি কি করে,
যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সরাসরি লেখা শুরু করো, এটা করা যাবে না। তুমি কোন বিষয়ে অনুচ্ছেদ লিখছো অবশ্যই শিরোনাম লিখতে হবে, অর্থাৎ তুমি কোন বিষয়ে লিখছো তোমার এইটা অনুচ্ছেদটা, এটা উপরে শিরোনাম যেন থাকে। শিরোনাম না থাকলে বিশ্বাস করো ভাইয়া তোমার মার্কস কিন্তু অটোমেটিক ভাবে 2 কমে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তোমরা অনেক ম্যাচিউর, অনেক জেন্টাল, তোমরা সবই বোঝো। আমি এমন কোনো কঠিন কিছু বলিনি যে তুমি বুঝবা না। সো আমার মনে হয় অনুচ্ছেদ নিয়ে আর তেমন কিছু বলার নেই। তাহলে অনুচ্ছেদ নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এই যেমন আমি 2-1টা অনুচ্ছেদের নমুনা একটু তোমাদের দেখাচ্ছি। কথার কথা এই একটা অনুচ্ছেদ যার নাম হচ্ছে স্বাধীনতা দিবস। এখন স্বাধীনতা দিবস নিয়ে তো ভাইয়া অনেক কিছু বলা যায়, তুমি চেষ্টা করবা হচ্ছে মূল কথার মধ্যে থাকার, যে স্বাধীনতা দিবস কত সালের কত তারিখকে আমরা স্বাধীনতা দিবস মূলত বলছি, কেন বলছি, এই স্বাধীনতা দিবসের পিছনের ছোট ব্যাকগ্রাউন্ডটা কি, মূল বিষয়টা কোথা থেকে আসলো, তারপরে বাস্তবে কি হয়েছিল, কত মাস ব্যাপী যুদ্ধ করে আমরা 16ই ডিসেম্বর বা বিজয় দিবস লাভ করেছিলাম। এবং দেখো শেষে যে আমি বলেছিলাম কি একটা উপসংহার জাতীয় বা একটা মন্তব্য সুলভ একটা বা 2টা লাইন লেখা, এবং দেখো আসলে সেটা লিখে দিয়েছি। অর্থাৎ আমি বলছি না ভাইয়া তুমি এরকমই লেখো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে লেখার প্যাটার্নটা যেন এইরকম থাকে। ঠিক আছে, তুমি এইভাবে লিখে আসো এবং খেয়াল করে দেখো আমি বলেছিলাম কি যে তোমাদেরকে 15 থেকে 20 লাইন, দেখো এই কিন্তু 15 লাইনের বেশি হয়নি কিন্তু এখানে। তুমি এটা লিখে আসো, আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি 10-এর মধ্যে মিনিমাম হলো 8 থেকে 9 পাবে। ঠিক আছে, আর এই ধরনের টপিকগুলোতে ভাই আসলে 10-এ 10 দেওয়া হয় না, যেটা সত্য কথা আর কি, বুঝতে পারছো? সর্বোচ্চ 9 দিতে পারে। তো এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই, তুমি ভাইয়া ঠান্ডা মাথায় তুমি তোমার মতো করে টু দা পয়েন্টে এগুলো লিখতে থাকবা। ঠিক আছে, ওকে। এই যেমন দেখো আমি বইমেলা নিয়ে বলছিলাম, সেই বইমেলা নিয়ে অনুচ্ছেদ এই একটা, একেবারে শুরুতে দেখো কি লেখা হয়েছে, বাঙালির জীবনে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ খুবই তাৎপর্য ও গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। এই দিনে এই হয়েছিল তাই হয়েছিল, এটাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম একটা আয়োজন হচ্ছে আমাদের 21-এর বই মেলা। এবার এই লেখার মধ্যে আমি এরকম লিখলাম, এটা সেটা লিখলাম, লেখার মধ্যে ওই যে আমি বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা কোথায় হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বই মেলা কোথায় হয়, এটার জন্য কি তুমি তথ্যবহুল লেখার চেষ্টা করবে, যতদূর পারা যায়, এর বেশি লাগবে না। আর আমার ব্যক্তিগত ছোট্ট একটা পরামর্শ আছে তোমাদের জন্য, যেহেতু তোমরা আমার একান্ত প্রিয়, তোমাদের জন্য আমার স্পেশাল বোনাস একটা সাজেশন আছে। স্পেশাল বোনাস সাজেশন হচ্ছে তুমি যে বোর্ডের স্টুডেন্ট, ওই বোর্ডের বিগত বিগত 4 থেকে 5 বছরের যে বোর্ড প্রশ্ন রয়েছে, বিগত বোর্ড প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে ফেলো। বিগত বোর্ড প্রশ্নগুলো পড়ুন, আপাতত এর বেশি কিছু লাগবে না। মনে করেন আমি ধরে নিচ্ছি যে আপনি কথার কথা যশোর বোর্ডের একজন সম্মানিত শিক্ষার্থী, তো যশোর বোর্ডে বিগত 5 বছরে অনুচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো এসেছে আপনি ওইগুলো আগে সুন্দর করে পড়ে নেন, তারপরে আস্তে আস্তে অন্যান্য বোর্ডে যা এসেছে আপনি আস্তে আস্তে সেটা পড়তে থাকেন। ঠিক আছে, তো বিগত বোর্ড প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়লে দেখবা যে মোটামুটি ভাবে তোমার পরীক্ষায় যা আসছে তুমি আশা করছি সেটা উত্তর করতে পারবা। ঠিক আছে, ওকে।
ঠিক আছে, তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সারাংশ ও সারমর্ম। এর থেকেও সহজ কিছু নাই। আবার তুমি যদি এটা ভালোভাবে না লিখতে পারো, সত্যি কথা বলতে এখানে তুমি কাঙ্ক্ষিত নাম্বার পাবে না। বুঝতে পারছো? এর থেকেও মানে তুমি নাম্বার পাবা, আমি বলছি না যে তুমি নাম্বার পাবা না, তুমি 100% নাম্বার পাবা। এখন মনে করো যে কেউ পাবে 10-এ 10, আর তুমি মনে করো পেলে 7 বা 8, তখন দেখবা যে তোমার খারাপ লাগছে। তখন তুমি বলবা যে এরকম তো হওয়ার কথা না, এরকম কেন হলো? দেখো, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেছেন যে সহজ কথা যায় না বলা সহজে। বুঝতে পারছো? অর্থাৎ আহ তুমি খেয়াল করে দেখো, একটা ভাব সম্প্রসারণে আমাদেরকে কতটা লিখতে হয়, সেখানে নাম্বার কত? 10। তারপরে এই যে একটু আগে অনুচ্ছেদ নিয়ে কথা বলছিলাম, অনুচ্ছেদ কি একেবারে কমও লিখতে হয় না, 1.5-2 পাতা লিখতে হয়, তাও দেখো সেখানে নাম্বার হচ্ছে 10 বরাদ্দ। অথচ সারাংশ এবং সারমর্মে 2 থেকে 3 লাইন লিখে এখানে নাম্বার কিন্তু দেওয়া হয়েছে 10। তার মানে তোমাকে বিষয়টা বুঝতে হবে, এটা খুবই সহজ, কিন্তু তুমি এমন কিছু আকাম কুকাম পরীক্ষার হলে করো যার জন্য তোমার নাম্বারটা কমে যায়। তো আমি এই আকাম কুকাম যাতে তুমি না করো, এই জন্যেই আজকে এত কথা বলছি। তোমার প্রথম কাজ হবে হচ্ছে সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রে একেবারে মূল কাজ হবে হচ্ছে কি জানো? একেবারে মেইন কাজ হবে হচ্ছে তুমি একেবারে সহজ সরল কথা এটা লিখবা, কোনো অতিরিক্ত কিছু লিখতে যাবা না। অনেক স্টুডেন্ট আছে, তারা মনে করে কি যে পরীক্ষায় মনে হয় একটু যদি কঠিন শব্দ লিখি তাহলে হয়তোবা টিচার আমাকে অনেক নাম্বার দিবে। আমি দেখেছি এরকম অনেক স্টুডেন্ট আছে, মানে তারা ধরে নেয় যে আমি যদি একটা কঠিন ওয়ার্ড লিখতে পারি তাহলে মনে হয় টিচার অনেক নাম্বার দিবে। বিশ্বাস করো ভাই, এই কাজটা করা যাবে না। দেখা গেল তুমি একটা কঠিন শব্দ লিখতে যে কোনো না কোনো কারণে ওই বানানটা ভাই তুমি ভুল করে বসেছো, তাহলে দেখা যাবে তোমার কিন্তু সেটা হিতের বিপরীত হয়ে যাবে। দরকার নেই, একেবারেই সহজ সরল কথায় সহজ শব্দে লিখবা, ঠিক আছে? এবং ওই লেখার বাইরে যে কোনো প্রকার তোমার ব্যক্তিগত মতামত, মন্তব্য কিছুই করার দরকার নেই। ওই যেমন একটু আগে অনুচ্ছেদে আমি বলছিলাম যে অনুচ্ছেদের শেষে যে 2টা লাইন তুমি একটু মন্তব্য লিখে দিবা যে এটা করা উচিত, সেটা করা উচিত, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। সারাংশ সারমর্মে আপনার এটা কিছুই করার দরকার নেই। আমি কি বোঝাতে পারছি? সারাংশ সারমর্মের ক্ষেত্রে পরবর্তীতে আপনি যে বিষয়টা মনে রাখবেন, ইংরেজিতে যেটাকে বলা হয় কোটেশনস। আপনি সারাংশ সারমর্ম লিখছেন মাত্র 2 থেকে 2.5 লাইন বা 3 লাইন, আপনি তার মধ্যে আবার ঢুকাই দিলেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি এটা বলেছেন। কিচ্ছু দরকার। 2-3 লাইনের মধ্যে মূল বক্তব্য থাকবে, কোনো ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের কোনো উদ্ধৃতি, কোনো ছন্দ, কোনো কোটেশনস কিছুই দেওয়ার দরকার নেই। আমি কি বোঝাতে পেরেছি? আমি জানি তোমরা জিনিসগুলো কম বেশি জানো, তারপরও আমি শেষবারের মতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো কোটেশনস দিব না, মাথায় যেন থাকে। আর আমার ব্যক্তিগত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তোমাদের জন্য সেটা হচ্ছে কোনোভাবেই কোনোভাবেই বানান
ভুল করা যাবে না। তুমি যদি ভাইয়া বানান ভুল করো, বিশ্বাস করো তোমার নাম্বার অটোমেটিক ভাবে কমে যাবে। তুমি ভাই নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, অন্যের কথা বাদ দাও। কথার কথা, মনে করো তোমার ছোট ভাই, আজকে তোমার বিকালবেলা তুমি তাকে পড়াচ্ছ বা সন্ধ্যাবেলা পড়াচ্ছ, পড়াতে যে দেখলে যে সে 3 লাইন লিখছে, তার মধ্যে 5টা বানান ভুল, তখন তোমার মেজাজ কেমন খারাপ হবে? তাহলে তোমার যদি মেজাজ খারাপ হয়, খারাপ লাগে, তাহলে তোমার খাতা যিনি দেখবেন তার কি খারাপ লাগবে না? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে তুমি লিখেছো কি 2 থেকে 3 লাইন, এবার তুমি 3 লাইনের মধ্যে মাত্র 5টা বানান ভুল করছো, তুমি বলো ভাই তাহলে তোমার কি মার্কস দেওয়া উচিত? বলো, তোমার কিন্তু মার্কস দেওয়া উচিত না, দিবেও না। হ্যাঁ, ওই দিবে কোনো মতে 10-এর মধ্যে 4-5। সো এই জন্য ভাই আমি প্রথমে বলছি যে ভাই কঠিন শব্দ লেখার দরকার নাই। একটা জটিল শব্দ, একটা বড় শব্দ লিখতে যে তোমার বানানটা ভুল হচ্ছে, নো নিড টু ইউজ দ্যাট ওয়ার্ডস। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। তাহলে কি হবে, কোনোভাবেই আমরা বানান ভুল করব না। আরেকটা কথা আছে যেটা আমার অবশ্যই বলা উচিত, আমার কথা কেউ শোনে না, তারপরেও আমি বলি, কারণ আমার কাজ হচ্ছে বলা। এখন তুমি যদি না শোনো, এটা একান্ত তোমার ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সারাংশ বা সারমর্মে কপি পেস্ট। কপি পেস্ট মানে বোঝো তো, তোমাদের সেই ছোটবেলার বাজে অভ্যাস। কি বাজে অভ্যাস? এই যেমন একটা সারাংশ, এই যে একটা সারাংশ, তোমরা কি করো, এই যে প্রথম থেকে 1 লাইন, মাঝখান থেকে 1 লাইন, এই যে শেষের থেকে 1 লাইন নিয়ে নিলাম, শেষ। কি এরকম আকাম কুকাম করো না ভাই? তোমাদের কাছে বড় ভাই হিসেবে করজোড়ে অনুরোধ করছি, মনের ভুলেও এই অকাজটা করা যাবে না। তুমি লিখতে পারছো না, লেখার দরকার নেই, কিন্তু এই হুবহু লাইন বাই লাইন কপি পেস্ট করবা না। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো সর্বোচ্চ, যদি মনে করো যে আসলে ভাইয়া আমার তো পারছি না মোটেই, তুমি সর্বোচ্চ একটা কাজ করতে পারো। সেই কাজটা কি, প্রথম লাইনে যেটুকু লেখা আছে ওইটাকে তুমি একটু ঘুরাই পেঁচায় লিখতে পারো। সিম্পল সেন্টেন্স আছে, ওটাকে একটু কমপ্লেক্স করলে, কমপ্লেক্স আছে ওটাকে একটু সিম্পল করলে, এইটা সর্বোচ্চ করা যেতে পারে। কিন্তু এই যে একেবারে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন লেখার যে প্রবণতা, এইখান থেকে বের হয়ে আসতে হবে। এখান থেকে বের হয়ে না আসলে আসলে হবে না। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে দেখো ভাইয়া, এতক্ষণ এত সহজ টপিক নিয়ে আমি কেন কথা বললাম? আমি এই জন্যই কথা বলেছি যে সারাংশ সারমর্মে কিন্তু এই ধরনের ভুল বাচ্চা কাচ্চারা করে। আমি আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা বানান ভুল করব না, কপি পেস্ট করব না, কোটেশনস ব্যবহার করব না, এবং সহজ সরল কথায় লিখব। যত সহজ সরল ততই ভালো। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। এই যে দেখো একটা সারাংশ, অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে, অভ্যাস ভয়ানক জিনিস। এটার দেখো তো সারাংশ কত সহজ করে লেখা, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, এর বেশি দরকার নাই। আমি ক্লাস 9 বিসিএস পরীক্ষায় পর্যন্ত সারাংশ সারমর্ম লিখতে দেখেছি 2 লাইন,
বিসিএস পরীক্ষায় একটা সারাংশ বা সারমর্মে নাম্বার থাকে 20-25 করে, 2 লাইন লিখে 25-এ 25 পেয়েছে, এরকম অনেকে আছে। কারণ কি? এটা যত সহজ মনে করো তত সহজ না, আবার সহজ। এবার মনে করো যে তুমি 2 লাইন লিখতে যেয়ে তুমি বানান ভুল করছো, স্বভাব বানানটা ভুল করেছো, দূর বানান ভুল করছো, কথার কথা বলতেছে। তারপর মনে করো যে পরিহার বানান ভুল করেছো। আমি জানি তুমি ভুল করবা না, বাট এনিহাও তুমি 3টা বানান ভুল করছো 2-3 লাইন লিখতে যে, তোমার নাম্বার কমে যাবে। বোঝাতে পেরেছি? তো আমরা বানান বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবো। আর এক্ষেত্রে আমার ছোট্ট আরেকটা পরামর্শ আছে, সেটা হচ্ছে এই বোর্ড কোশ্চেন্স, বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস। বিগত কয়েক বছরের 5 থেকে 7 বছর আপনার বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, আপনি অর্থাৎ আপনি যে বোর্ডে আছেন ওই প্রশ্নগুলো এবং অন্য বোর্ডের সারাংশ সারমর্মগুলো একটু পড়েন। আমার মনে হয় আর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, এই আর কি। বাবা, এই লেখা কেমন হয়েছে আমি তোমরা বুঝতে পারলে হচ্ছে। আমি একটু এরকম লিখি আর কি, ইংলিশ যখন লিখি আর কি। বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এরপরে আমি সারমর্ম নিয়ে একটু কথা বলি। সারমর্ম হচ্ছে বড় একটা সমস্যা। কি সারমর্মের বড় সমস্যা? হচ্ছে সারমর্ম আসে হচ্ছে কবিতা থেকে। তো আমাদের ছেলে মেয়েদের বড় একটা সমস্যা হচ্ছে তারা কবিতা দেখলে তাদের গা জ্বালা করে, এই জন্য তাদের কেমন যেন একটু এটা কঠিন কঠিন লাগে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সারমর্ম থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে বেশিরভাগ সময় দেখা যায় সেটা কোনো না কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন। তো এই জন্য ভাই আমি বলবো, যেটা তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সারমর্মগুলো এসেছে তোমরা অন্তত পক্ষে সেই সারমর্মগুলো একটু পড়ে যাও। আমার বিশ্বাস যে তোমরা সবাই ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে। তো এই যে দেখো সারমর্ম কি, একটা কবিতা, একটা বড় একটা কবিতার কি বলা যায়, বড় একটা কবিতার সেখান থেকে ছোট্ট একটা অংশ তুলে ধরা হয় এবং সেই অংশটা যে মূল বক্তব্য তোমার কাছে জানতে চাওয়া হয়। তো এই যে দেখো একেবারে কমন একটা সারমর্ম, দৈন্য যদি আসে আসুক, এটার উপর ভিত্তি করে তুমি সারমর্ম লিখলে ঠিক এরকম। এবং বারবার বলছি, বানান, বানান বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। 2 লাইন লিখতে যে তুমি বানান ভুল করেছো তাহলে হবে না। ঠিক আছে, সর্বোচ্চ বানান বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, ওকে। আবারও বলছি, বানান সতর্কতা। ওকে, বানান সতর্কতা। থ্যাংক ইউ। ওকে, সো আমার মনে হয় সারাংশ সারমর্ম নিয়ে আর বেশি কিছু কথা বলার কিছু নাই। আপনারা অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার তাহলে চলুন আমরা সারা জীবন ধরে যে জিনিসটা পারি, চিঠিপত্র, সেই চিঠিপত্র নিয়ে 2টা কথা বলি। প্রথম কথা হচ্ছে, তোমার এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমি যদি বলি, সাধারণত দেখা যায় চিঠিপত্র থেকে 2টা প্রশ্নই থাকে, একটা চিঠি অথবা একটা আবেদনপত্র, বা অনেক সময় দেখা যায় যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা চিঠি থাকে, বা সেই সাথে আর একটা আবেদনপত্র থাকে, এইরকম কিছু একটা থাকে। তো আমার কথা হচ্ছে, যা থাকে থাকুক ভাই, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই চিঠিপত্র যখন তুমি লিখতে যাবা, চিঠিপত্রের মধ্যে তোমার একটাই কাজ মেনটেন করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা চিঠিপত্রের কিন্তু দেখবা, এটা আবেদনপত্র হোক, চিঠিপত্র হোক বা যাই হোক, এটার কিন্তু একটা সুনির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটা
অনুসরণ করতে হবে। ফরম্যাট মানে বোঝো তো, সবকিছুর একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে না? তো চিঠিপত্রেরও কিন্তু ভাই এরকমটা একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। মনে করো তুমি জানো যে একটা চিঠির কিন্তু বেশ কয়েকটা অংশ থাকে, কয়েকটা অংশের মাধ্যমে একটা চিঠি বা একটা আবেদনপত্র বা কিছু একটা আমরা লিখি। এই ফরম্যাটটা সুন্দর করে তুমি মেনটেন করবা। যেমন একটা ব্যক্তিগত পত্র বা একটা চিঠির একটা কমন ফরম্যাটটা কি? শুরুতে হচ্ছে তুমি কোথা থেকে লিখছো, কত তারিখে লিখছো, তারপরে কার উদ্দেশ্যে লিখছো। এক্ষেত্রে আরেকটা কথা একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রশ্ন ভালোভাবে পড়বো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কেন প্রশ্ন ভালোভাবে পড়বো? প্রশ্নের দিকে তাকালে দেখবা প্রশ্নে অনেক সময় লেখা থাকে, মনে করো তোমার বন্ধু অমুক আর তোমার নাম তমুক, তাহলে প্রশ্নকর্তা তোমাকে বলে দিচ্ছে যে ভাই তোমার নাম অমুক, তোমার বন্ধুর নাম তমুক। এখন তুমি যদি সেই অনুযায়ী না লেখো, তুমি তোমার মতো লিখলে প্রিয় ক, প্রিয় খ, প্রিয় এ, প্রিয় বি, এটা যদি তুমি লিখতে যাও বাস্তবে এটা কিন্তু হবে না। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হচ্ছে ট্রাই টু গো থ্রু ইউর কোশ্চেন্স ভেরি ভেরি কেয়ারফুলি। খুব ভালোভাবে পড়তে হবে প্রশ্নটা, তা না হলে হবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে আমি প্রশ্ন পড়লাম, প্রশ্ন পড়ে দেখলাম যে তোমার বন্ধুর নাম ক, তারপর তুমি লেখো যে প্রিয় ক। তাহলে কি করলে, চিঠিপত্রে যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে নিয়মগুলো মেনটেন করলে, তারপরে বডিতে সুন্দর করে অল্প কথায় লিখলে, লেখার পরে এই যে ইতি আমি তোমারই দোস্ত, শেষ। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে খামটা কিন্তু অবশ্যই দিতে হবে, এবং খামের বাম পাশে আগে তোমার ঠিকানা আর ডান পাশে হচ্ছে তোমার দোস্তর ঠিকানা, এবং তার ডান পাশে অবশ্যই অবশ্যই ডাক টিকিট লিখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে। অর্থাৎ এই ছোট ছোট বিষয়গুলো আপনি একটু খেয়াল করে লিখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি চিঠিপত্রের মধ্যে 10-এ 10 পাবেন। এক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ একটা কথা একটু বলে রাখি আপনাদের, এটা মনে রাখবেন। আপনাদের একটা কমন সমস্যা হচ্ছে চিঠিপত্রের ক্ষেত্রে আপনারা সবসময় যে কাজটা করেন, আপনারা পেজ উল্টায় আরেক পেজে চলে যান। আমি এখানে লিখে দিচ্ছি সবচেয়ে ভয়াবহ গুরুত্বপূর্ণ কথা, কোনোভাবেই পেজ উল্টাবো না। কি করব? কোনোভাবেই পেজ উল্টাবো না। পেজ উল্টাবো না মানে কি ভাই? তুমি সবসময় চেষ্টা করবা চিঠিপত্র, আবেদনপত্র বা যাই হোক, এই বাম পাশে শুরু করবা, ডান পাশে যে শেষ করবা। অর্থাৎ বাম পাতায় লেখা শুরু করলে ডান পাতায় যে লেখাটা শেষ কর। তুমি এই ডান পাতায় লেখা শুরু করে ওই পরের পেজে চলে যাবা, এই আকাম করা যাবে না। আর আমি যেটা বুঝি ভাই, একটা চিঠি বা একটা আবেদনপত্র এত তো লেখা লাগে না রে ভাই, এই 2 পাতা এতে হয় না। আর যদি তোমার না হয়, তোমার লেখার দরকার নাই রে ভাই। তোমার হাতের লেখা যতই ছড়ানো ছিটানো হোক, 2 পাতা ভাই কম জায়গা না ভাই, অনেক জায়গা। ঠিক আছে? তো আমি আশা করছি আপনারা আমার কথাটা বুঝেছেন।
এবং বুঝ অনুযায়ী কাজ করবেন। থ্যাংক ইউ। তাহলে আমি ব্যক্তিগত পত্র বা চিঠিপত্র নিয়ে যে ডিরেকশনটা দিলাম, আশা করছি আপনার মস্তিষ্কে আছে এবং আপনি সেই অনুযায়ী কাজটা করবেন বলে আমি ব্যক্তিগতভাবে আশা করছি। বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যান, আর কিছু লাগবে না। আমন্ত্রণ পত্র, আমি মনে করি যে আপনাদের পরীক্ষা এটা আসবে না, তারপরও আমি একটা আমন্ত্রণ পত্র একটু দেখায় দিচ্ছি। মনে করেন আপনার স্কুলে কত ধরনের প্রোগ্রাম তো হয়, মনে করেন এই যে সামনে 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবসে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। তো বিজয় দিবসে মনে করেন আপনি সম্মানিত কয়েকজন অতিথিকে নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা কি করি, একজন অতিথিকে আমাদের স্কুলের প্রোগ্রামে আসার জন্য আমরা যেভাবে আমন্ত্রণ করি, যে প্রক্রিয়ায় যেভাবে লিখে আমরা তাকে আমন্ত্রণ জানাই, সেটাই হচ্ছে আমন্ত্রণ পত্র। তো আমন্ত্রণ পত্র ভাই খুবই সহজ। তুমি যে কাজটা করবা, শুরুতে একটা তারিখ দিবা, তারপরে যে ব্যক্তিবর্গের উদ্দেশ্যে লিখছো সবাইকে সুধী নামে সম্বোধন করাই ভালো। তারপরে কি, এই যে তোমার স্কুলে আগামী এত সালে এত তারিখ এখানে সেখানে আমরা এই উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করেছি, আপনি সাদরে আমন্ত্রিত। আমন্ত্রণ জানালে তারপরে তুমি সুন্দর করে যে বিনীত আমি এই অমুক তমুক এই লিখে দিন। তুমি এখানে চাইলে হচ্ছে তোমার অনুষ্ঠানের একটা বিবরণীও লিখতে পারো, যে সকাল মনে করো যে এই কয়টার সময় অনুষ্ঠান শুরু হবে, এইটার সময় এইটা হবে, ওইটার সময় এটা হবে, এই অনুষ্ঠান বিবরণীটাও লেখা যেতে পারে। এই কয়টার সময়টা, এটার সময়টা, এটার সময়টা, এটার সময়টা, শেষ। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। সো যে কোনো একটা বই থেকে বা গাইড বই থেকে তুমি আমন্ত্রণ পত্রের একটা বা দুইটা একটু রিডিং পড়ে নিও, পড়লেই তুমি পারবা, এটা তেমন কঠিন কিছু না। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্র ঠিক একইভাবে চিঠিপত্রের মতোই, এর থেকেও সহজ কিছু নাই, কিন্তু তারপরও আমরা দেখি যে আমাদের সম্মানিত অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা এখানে ভুল করেন। তো এখানে ভুল করার কিছু নাই ভাইয়েরা। একই কথা, আমরা একটা ফরম্যাট মেনটেন করব, ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাট অনুসরণ করব। আবেদনপত্র ঘুরে ফিরে একই ফরম্যাট থাকে। কি সেই ফরম্যাটটা? প্রথমেই তারিখ দিলাম, কার উদ্দেশ্যে লিখছি এটা সেটা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। অনেক ছেলে মেয়ে আছে বিষয় মিস করে, বিষয় মিস করলে -2। এবং আবেদনপত্র একই কথা, চিঠিপত্রের মতো বাম পাতায় লেখা শুরু করলে ডান পাতায় যে শেষ করবে, কোনোভাবেই পেজ উল্টানো যাবে না। তারপরে অল্প কথায় টু দা পয়েন্টে তোমার মূল বক্তব্যটা তুমি এখানে উপস্থাপন করবে, করার পরে যে বিনীত আমি আপনার অমুক তমুক, এই শেষ। সো আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে আবেদনপত্রে কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, একটা নিয়ম রয়েছে, আপনি চেষ্টা করবেন সেই নিয়ম অনুযায়ী আবেদনপত্রটা লেখার। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটা চিঠি। এখন সংবাদপত্রে প্রকাশ কখন প্রয়োজন হয়ে পড়ে? মনে করো যে তোমার এলাকায় এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে তোমার এলাকায় মনে করো বন্যার সৃষ্টি হয়েছে। এখন তুমি তোমার এলাকার যারা মনে করো যে স্থানীয় জনপ্রতিনিধি আছে, তাদেরকে যেভাবে হোক বলে কয়ে তুমি কিছুই করতে পারছো না। তখন তুমি কি করলে, যে একটা বাংলাদেশে অনেক পত্রপত্রিকা রয়েছে, একটা পত্রিকায় তুমি লিখে প্রকাশ করলে যে আমার এই এলাকা, আমার অমুক এলাকা, আমি এই এলাকায় অধিবাসী, আমরা দীর্ঘদিন ধরে এখানে বন্যায় কবলিত, বন্যায় আক্রান্ত। আমি পত্রিকার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,
কি দৃষ্টি আকর্ষণ করছি? যে আমার এলাকার জন্য সমস্যাটা সমাধান হয়। যেমন দেখো, তোমার শহরে মনে করো যানজট নিরসন এটা একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার এলাকায় অতিরিক্ত যানজট, তুমি সেটা নিরসন করার জন্য তুমি একটা পত্রিকায় প্রকাশ করছো। তো সেক্ষেত্রে তুমি কি করবা? একইভাবে একটা ফরম্যাট মেনটেন করবা। ফরম্যাটটা কি? শুরুতে একটা তারিখ দিলে, তারপরে যে পত্রিকার উদ্দেশ্যে তুমি লিখছো সেই পত্রিকার যিনি প্রধান তাকে বলা হয় সম্পাদক। সেই পত্রিকার নাম লিখলে, তার ছোট করে একটা ঠিকানা দিলে, তারপরে লিখলে যে জনাব, আপনার পত্রিকায় যদি এই বিষয়টা প্রকাশিত হয় তাহলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো, বাধিত থাকবো। এবার কি, এই যে তোমার পত্রিকায় তুমি এইভাবে লিখলে। এক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিরোনাম অবশ্যই লিখতে হবে। শিরোনাম মাস্ট, এবং চেষ্টা করবা শিরোনাম যত সহজে লেখা যায়, শর্টে লেখা যায় সেই চেষ্টা করবা, ঠিক আছে? তারপরে তুমি শিরোনাম লেখার পরে টু দা পয়েন্টে অল্প কথায় লিখে দিলে যে আমার এলাকায় এই, আমার এলাকার আয়তন এটা, আমার এলাকার এটা আছে সেটা আছে, একটু ইনফরমেটিভ লিখবা। বুঝতেই পারছো যে তোমার এলাকার এই সমস্যাটা তুমি উপস্থাপন করে তোমার এলাকার সমস্যাটা সমাধান করতে চাচ্ছ, তার মানে তোমাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এবার তুমি ভালোভাবে উপস্থাপন করলে, তারপরে সুন্দর করে তুমি বললে যে এমত অবস্থায় আমার সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি, নিবেদক এই সেই, শেষ। ক্লিয়ার? ওকে। আর এই বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্র লেখার নিয়ম, এটা ভাই, এটা আমার কাছে মনে হয় এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। সাধারণত কি হয় যে মনে করো যে যারা ব্যবসা বাণিজ্য করে, মনে করো কথার কথা যে আমি আহ কি বলবো, মনে করো আমার একটা মুদিখানার দোকান রয়েছে, এবার আমার দোকান রয়েছে মনে করো কথার কথা গ্রামে, আমি শহরের কোন একটা বড় দোকান থেকে জিনিসপত্র কিনতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যার কাছ থেকে কিনতে চাচ্ছি তার উদ্দেশ্যে যে পত্রটা লেখা হয় সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র বা ব্যবসায়িক পত্র। তো কি করতে হয়, প্রথমে একটা তারিখ, কোথা থেকে লিখছি, কার উদ্দেশ্যে লিখছি, লিখে একটা বিষয় লিখে যে আমার এইটা প্রয়োজন, তারপরে এইটা সেটা, আমার এটা দরকার সেটা দরকার, আপনি আমার জন্য এইটা এটা পাঠায় দিবেন, পাঠায় দিয়ে আমাকে বাধিত করবেন, শেষ। এর বেশি আসলে ভাই আমার কাছে মনে হয় দরকার নাই আসলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানপত্র। মানপত্রটা কি? দেখবা যে তোমাদের স্কুলে মনে করো যে তুমি এখন ক্লাস 9-এ পড়ছো, দেখবা যে এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তুমি তাদেরকে বিদায় জানাচ্ছ। তারপর মনে করো যে তোমার স্কুলে কোনো একজন সম্মানিত শিক্ষক তিনি এখন বিদায় নিচ্ছেন, তুমি তার উদ্দেশ্যে একটা রচনা বা একটা পত্র লিখছো। তো এই ধরনের যখন কোনো ব্যক্তি বা কোনো টিম বা কোনো গ্রুপ যখন বিদায় নেয় বা কাউকে স্বাগত জানানো হয়, তখনই আমরা মানপত্রটা রচনা করে থাকি। তো যে কোনো একটা মানপত্রের ফরম্যাট তুমি একটু যদি এইভাবে পড়ে যাও, দেখবা যে প্রথমে এরকম কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে 2-3 লাইন করে লেখা থাকে, ঠিক আছে? তারপরে শেষের দিকে এসে একেবারে তারিখ, কোথা থেকে লিখছো এটা। তো যে কোনো একটা মানপত্রে ভাই তুমি একটু ফরম্যাট দেখে যাও, এবং আমার কেন জানি মনে হয় বিগত বছরগুলোতে মানপত্র থেকে পরীক্ষা ওইভাবে প্রশ্ন আসে না। তারপরেও ভাই একটু দেখে যেও, ঠিক আছে? কেননা কখন কোথা থেকে কোন প্রশ্ন আসে তো বলা যায় না, এই আর কি। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের ক্লাস নিয়ে আপনাদের তার বাইরেও কোনো কথা থাকে, এগুলোর বাইরে, আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। অনেক কথা বললাম কিন্তু এত সহজ টপিক, তারপরও যদি আপনাদের সমস্যা থাকে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, আশা করি।
একজন বলছে এগুলো মুখস্থ করবো। ভাই এগুলো আমি একবারও বলেছি মুখস্থ করতে, জাস্ট একটা ফরম্যাট একটু দেখতে বলেছি তোমাকে, ঠিক আছে? একটা ফরম্যাট দেখো, একটা ফরম্যাট দেখলেই হয়ে যাবে। মানপত্রের একটা ফরম্যাট দেখো যে মানপত্রটা কিভাবে লেখে, এই। একজন বলছে প্রতিবেদন, প্রতিবেদন নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, সেই জন্য নেক্সট ক্লাস পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, কেননা একটা ক্লাসে তো আসলে সব শেষ করা যাবে না। দেখো আজকের ক্লাসে মাত্র আমরা 3টা টপিক নিয়ে কথা বলেছি, তাই দেখেছো দেখতে দেখতে 1 ঘন্টা শেষ। একজন বলছে আপনি এসএসসি কত সালে দিয়েছেন? ওরে বাবা, এ তো অনেক কঠিন প্রশ্ন। এই তুমি যেটা মনে করবা সেটাই, ঠিক আছে? এই আমাদের দেখে কি এত বুড়ো বুড়ো লাগে নাকি বেটা? আমি এত বুড়ো না, আমি তোমাদের থেকে ইয়াং মনে করি এখনো নিজেকে। এখনো সকালে খেলাধুলা করি, দৌড়াদৌড়ি করি, তোমাদের মতো টুকটাক সময় পেলে পড়াশোনা করি, এই। একজন বলছে বিরোচন থেকে মুখস্থ করবো কিনা? ভাই দেখো, মুখস্থ যেটা করার তুমি তো মুখস্থ করবাই, কিন্তু আমার মনে হয় না বিরোচন আসলে অত মুখস্থ করা লাগে। একবার একটা প্যাটার্ন, একটা ফরম্যাট যদি জানা যায়, ওইটা দিয়েই লেখা যায়। ওকে, এটা তেমন কঠিন কিছু না রে ভাই। যাই হোক, আমি ক্লাসটা শেষ করতে পেরেছি, এই অনেক। আমি গত 2-3 দিন আগে ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট করেছি, তো ভাবছিলাম যে আজকে ক্লাসটা হয়তো নিব না, তো তারপরেও মনে হলো যে ক্লাস 9-এর আমার প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট ভাইয়েরা বোনেরা, তাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আহ আজকে আরেকবার একটু দেখা হয়ে যায়, এই জন্যই মূলত আসা আর কি। ঠিক আছে, সো ভালোই লাগলো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে। আর আজকে ক্লাসে যেটুকু বললাম এটা মাথায় ঢুকায় রাখো, পরের হলে যে কাজে লাগাও এবং 100 নাম্বার পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।